প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। আমরা একবারে আমাদের বেসিক থেকে আমাদের ক্লাস শুরু করছি। আপনারা সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন। আপনাদের একটা নির্দেশনা আছে, নির্দেশনা হলো যারা আপনারা হোমওয়ার্ক জমা দিবেন না 1 সপ্তাহ, এই 1 সপ্তাহ আপনাদের জন্য অপেক্ষা করা হবে। 1 সপ্তাহ পর আপনাদেরকে গ্রুপ থেকে, ক্লাস থেকে রিমুভ করে দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি 1 সপ্তাহ কোনো কারণে হোমওয়ার্ক জমা দিতে না করেন তাহলে আর ক্লাসে আসার দরকার নাই। সহজ কথা। ওকে। আমরা ছবি অঙ্কনের বেসিক জিনিসগুলো আগে একটু আলোচনা করে নিই। আপনার হাতকে ফ্রি করার জন্য আপনাকে প্রথমে বৃত্ত প্র্যাকটিস করতে হবে। ওভাল, লম্বা রেখা, তারপরে তো আপনার আড়াআড়ি রেখা, এই বিষয়গুলো আপনাকে একটু অঙ্কন করতে হবে। কারণ এই বৃত্তগুলো থেকে, ওভাল থেকে, এই যে রেখা থেকে, কোণাকোণে, আড়াআড়ি, সোজাসুজি, লম্বা, এই রেখাগুলো থেকে আপনার হাতের একটা ছন্দময় জাদু আসবে। রেখাগুলোর ভিতরে ছন্দময়তা আসবে। এজন্য এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। একদম স্বাভাবিকভাবে, স্বাভাবিকভাবে আপনি একদম সিম্পল ভাবে অঙ্কন করবেন। কোনো ভয় নাই, কোনো ডর নাই। আপনি খারাপ হোক, সেটাই অঙ্কন করেন, সেটাই জমা দিবেন। আজকে খারাপ হচ্ছে, আগামী দিন অবশ্যই সেটা ভালো হবে। এরপরে বিষয় যেটা, সেটি হলো কি, যে প্রত্যেকে একটা খাতা তৈরি করবেন। আজকে 1 তারিখ থেকে শুরু করে মার্চ মাসের 1 তারিখে গিয়ে আমি খাতা দেখবো। যারা খাতা দিতে পারবেন না তাদেরকে 500 টাকা জরিমানা দিতে হবে, না হলে গ্রুপ থেকে রিমুভ করে দেবো। এই 1 মাসে আপনি কি কি ছবি অঙ্কন করছেন প্রত্যেকটার উপরে তারিখ দেওয়া থাকবে। ওই তারিখ অনুযায়ী এরকম ভিডিওতে, ক্লাসের এরকম ভিডিও অন করে প্রত্যেকেই সেই খাতার পৃষ্ঠা উল্টাবে, আমি তারিখ ধরে ধরে দেখবো। এটা যেন মাথায় থাকে। ক্লাস বুঝতে পারছি রেকর্ড স্যার। থাকবে, রেকর্ড শুনে নেবেন যারা ক্লাসে যুক্ত হতে বলছেন। তাহলে প্রথমে আমরা কি অঙ্কন করব? আমাদের বৃত্ত। এই বৃত্তগুলো অঙ্কন করার সময় আমরা অনেক রকম একবারে দিই। এটা ভুল, এটা দেওয়া যাবে না একবারে। আপনি এরকম বারবার ঘোরাবেন, এরকম আলতো করে ঘোরাবেন, আলতো করে ঘোরাতে 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 দেখবেন যে ওই জায়গায় একটা ডার্ক রেখা পড়ছে। এই যে এই বৃত্তটা দেওয়ার সিস্টেম হলো এইভাবে। এখন এইভাবে দিলে সুবিধা কি, আপনি যদি এটা ইরেজ করেন, রাবার দিয়ে ইরেজ করেন, এখানে কোনো কিছুই থাকবে না, কোনো চিহ্ন থাকবে না, যেরকম কাগজ ছিল সেরকমই থাকবে। কিন্তু এটা যদি আপনি ইরেজ করেন, ইরেজ করার পরে যদি মুছে দেন, এটা মুছার পরে কি হবে, এখানে একটা দাগ পড়ে থাকবে। একটা আপনার এই যে পেন্সিল দিয়ে দাগ দিচ্ছেন, এই দাগটা আপনি মোছার পরেও ওখানে কাগজের উপরে ওই ওই রকমই দেখা যাবে। ছাপ, ছাপ পড়ে যাবে। আর এভাবে আপনার কোনো ছাপ পড়বে না। আবার এই যে বারবার এরকম বৃত্ত দিচ্ছেন, এরকম ঘোরাচ্ছেন, ডিম আকৃতি হচ্ছে, বিভিন্ন আকৃতি হচ্ছে, এখানে একটা শ্যাডো পড়তেছে, শ্যাডো। ওই শ্যাডোটা খুব গুরুত্বপূর্ণ। স্কেচ থেকে শুরু করে যখন ফাইনাল লুক দেবেন, তখন ওই শ্যাডোটা খুবই গুরুত্বপূর্ণ। আবার আপনি এরকম করে মনে করেন যে একটা বিষয়, এখানে একটা বৃত্ত দিচ্ছেন, এরকম করে এই যে বৃত্ত দিলেন একটা বৃত্ত, এই বৃত্তটাকে কোনো শেপ দেবেন যখন, তখন এইটা আপনার হালকা করে দিয়ে রাখলেন। এখানে আপনার কিছুই করা লাগবে না। এবার আপনি ফাইনাল শেপ দেওয়ার সময় ওইটা ওইভাবে থাকবে, শুধু ওই যে ফাইনাল শেপ দিয়েছেন ওই সময় আপনি কি ফাইনাল রেখাটাকে এরকম ডার্ক করে দেবেন, অর্থাৎ আলো ছায়ার ব্যবহার করবেন। এরকম। এরপরে এখান থেকে যেমন হয়, এই যে আপনি যদি এইগুলো ইরেজ না করেন তাও কোনো সমস্যা নেই, ইরেজ না করলেও কোনো সমস্যা নাই।
বুঝতে পারছেন? মনে করেন এখানে আপনি একটা বৃত্ত দিলেন, একটা বৃত্ত দিলেন, এই বৃত্তর খেলা দেখেন। এরপর নিচে এর থেকে একটা বড় বৃত্ত দিলাম, এই একটা ছোট বৃত্ত, ওর নিচে একটা বড় বৃত্ত দিলাম। যেভাবে আপনারা মহিলাদের মাথা খোপা বাঁধেন, ওই খোপা অঙ্কন করেন, সেই খোপার মতো করে মিডল বরাবর একটা রেখা দিলেন, এই যে রেখা দিলাম। এরপর এখান থেকে যেভাবে আছে আমি ফাইনাল রেখাটা আনছি, ওইভাবে কিন্তু ওটা থাকবে, ওটা কিন্তু ওইভাবে থাকবে। এবার আলো ছায়া দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোথায় আমি ছায়া দেব, কোথায় আমি আলো দেব। আলো আর ছায়া সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যেখানে ছায়া পড়বে, যেখানে আলো নাই, সেখানে আমি পেন্সিল ডার্ক দেবো, তাহলে সেটা ছায়া হয়ে যাবে। পেন্সিল ডার্কটা কিভাবে দেবো, পেন্সিল যদি আমি চাপ দিই তাই এরকম ডার্ক হয়ে যাবে। পেন্সিলের চাপ কম দিলে সেটা লাইট হবে। তাহলে আলো, আলো এবং ছায়া, ছায়াটা কি পেন্সিলের চাপ দিয়ে, ছায়াটা একটু গাঢ় হবে, তাই না? হ্যাঁ ডার্ক, ছায়াটা হলো ডার্ক, আর লাইটটা হলো হালকা। এখন ডার্ক দেওয়ার সময় পেন্সিলের চাপ দেবো, লাইট দেওয়ার সময় পেন্সিলের চাপ কম দেবো, এছাড়া কোনো পার্থক্য নাই। এখানে ফোলা ভাব, ফোলা, তাহলে এখানে আমার কি লাইট, এখানে ফোলা ভাব, এখানে লাইট, কিন্তু এই জায়গায় কি আমার ভিতরে ঢুকছে, এখানে ছায়া পড়ছে, এর ছায়া এখানে পড়ছে, এই জন্য এখানে এই ভিতরে ঢোকার কারণে এটা আমার কি ডার্ক হবে। ডার্ক হচ্ছে, আর এখানে আবার ফোলা বলে লাইট, এটা আমার বাইরের অংশ। একটা জিনিস, আপনার আমার এই হাতটা দেখতেছেন, এই যে হাত, হাতের দেখেন এটা ফোলা, এই অংশটা ফোলা, এই ফোলার নিচে দেখেছেন এইসব ছায়া পড়তেছে, কিন্তু এই ছায়া, এই ছায়া, এই ছায়ার কারণে এই আঙ্গুলটা যে গোল, এটা আমি বুঝতে পারছি। আসলে আপনি কি, এর কোনো নির্দিষ্ট রেখা আছে নাকি? এই আঙ্গুলের কোনো নির্দিষ্ট রেখা নাই, এই পেন্সিলের কোনো নির্দিষ্ট রেখা নাই, কিন্তু আমরা যখন পেন্সিল আঁকছি তখন এরকম দুইটা রেখা দিয়ে এরকম করে দিচ্ছি, কিন্তু আসলে পেন্সিলে তো এরকম না। আমরা যেটা দেখছি সেটা ছায়া, কারণ পেন্সিলটা রাউন্ড, পেন্সিলটা হলো রাউন্ড, আমি ঘোরাচ্ছি দেখেন এক এক সময় এক এক পার্ট দেখা যাচ্ছে, কিন্তু আসলে মূলত আমরা ছায়াটা অঙ্কন করছি, ছায়াটা অঙ্কন করে ফোটাই তুলতেছি। এরপরে এখান থেকে এরকম করে যে শেপ, যে আকার আকৃতি, সেটা দিয়ে দিলেই আপনার কাঙ্ক্ষিত যেটা অঙ্কন করতে চাবেন সেটি অঙ্কন করে ফেলবেন। এগুলো এরকম ধৈর্য ধরে ধরে আঁকলে অনেক সুন্দর হবে। আপনারা যেমনই আঁকতে চাইবেন তেমনই। এটা হলো বেসিক। তাহলে আমরা বৃত্তর ব্যবহার সম্পর্কে জানলাম, ঠিক আছে? বৃত্তের ব্যবহার সম্পর্কে জানলাম। এই বৃত্তগুলো আমরা একইভাবে কিসে ইউজ করতে পারবো, ফিগারে। আমরা ফিগারে কয়েকটি পদ্ধতি বা টেকনিক দেখাচ্ছি, দেখেন। প্রথমে মাথার টেকনিকটা দেখালাম, এই যে মাথা। তাহলে আমরা এই একই রকম বৃত্ত আমরা এখানে এরকম বারবার দিয়ে এখানে একটা রেখা দিয়ে বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তকে আমরা দ্বিখণ্ডিত করলাম, এই বৃত্তটাকে কি করলাম এরকম দ্বিখণ্ডিত করলাম, তাহলে লম্বা লম্বা দ্বিখণ্ডিত করলাম, আর আড়িয়ে দ্বিখণ্ডিত করলাম, অনুমান করে বা মেপে এখান থেকে বন্ধুদের মিডলটা ঠিক করে নিলাম, ঠিক আছে? এই যে মিডলের পরে আমরা এখানে একটা কাল্পনিক রেখা দিলাম, এই সামান্য একটু দূরে কাল্পনিক একটা রেখা দিলাম। এরপর এখান থেকে আমার এই একটা নির্দিষ্ট দূরত্ব একটা রেখা দিলাম, এই রেখা থেকে এই রেখা, এই রেখা থেকে এই রেখা যতটা মাপ মানে যতটা দূরত্ব, এটা মনে করেন যে টোটাল এই ঘরটা হলো এক, এই জায়গা থেকে এই পর্যন্ত, এটা আমি কাল্পনিক একটা রেখা দিয়ে দিলাম দূরত্বে, এটা হলো এক। এই একের সমানে উপরে এক হবে, এই একের সমানে নিচে একটা এক হবে। তাহলে আমার ঘর হলো কয়টা, দুইটা, তিনটা, তিনটা ঘর হলো আমার। এই ঘরটা কি হবে, চোখ, এখানে আমার চোখ, ভুরু, সবকিছু ওই ঘরের ভিতরে।
এরপর এই যে রেখাটা, এখানে কি হবে, নাকের অংশ। এখানে কি হচ্ছে আমার, নাকের অংশ হচ্ছে। নাকের ঠিক নিচে একটা ছোট্ট রেখা দেবো, দিয়ে এটা আমার কি, ঠোঁটের অংশ। আর তার নিচে এই লাস্ট যে রেখাটা, এটা আমার দাড়ির অংশ। না, ভুরু হলো, সবকিছু হলো, এটা আমার কপাল। এটা আমার কপালের অংশ। আর এই যে চোখের এখান থেকে নাক পর্যন্ত, এটা আমার কানের অংশ। এটা আমার যে কানের অংশ, এখান থেকে আমার এটা মুখের অংশ। এই যে উপরে মাথার চুলের অংশ দেখাই দিলাম, দিয়ে আমার এই শুধু শুধু এটা গলার অংশ। এই তাহলে আমি সোজাসুজি একটা মুখের শেপ কিন্তু এনে ফেললাম। সহজ ভাবে দেখাচ্ছে, দেখেন। এই যে বৃত্ত, এটাকে দ্বিখণ্ডিত করলাম, এভাবে দ্বিখণ্ডিত করলাম, এই একটা রেখা দিলাম, এই একটা রেখা, এটা তিনটা একই রকম, 1 2 3। এই অংশে চোখ, এই অংশে নাক, এই অংশে ঠোঁট, আর এটা দাঁড়িয়ে অংশ, এটা কপাল। এখান থেকে এটা কানের ভাগ, এখান থেকে জোড়া লাগাই দেবো, দিয়ে এটা দাঁড়িয়ে অংশ, এখান থেকে সুদের অংশ, এখান থেকে গলার অংশ। এদের ফ্রি হ্যান্ডে কতগুলো শেপ আঁকা যায়। এবার এটা আমি ঘোরাই দিলাম, ওই বৃত্তটাকে কি করব, আর একদিকে ফেরাই দেবো। আমার এটা মিডল, এই মিডল। এবার আমার এদিকে তাকিয়ে আছে, তাহলে কি করতে হবে, তখন এই সাইডটা মানে এরকম ঠিক করে নিতে হবে। এই যে এখানটা রেখা দিয়ে সাইড ঠিক করে নিতে হবে, তারপরে এই মাপ সব একই, এই মাপ সব একই। এবার যেহেতু সাইডে, তাহলে আমার এখানে কি হবে, কান। এই জায়গায় আমার কি হবে, কান। আর এই জায়গায় আমার কি হবে, চোখ। এখানে আমার চোখ, আর এই সোজাসুজি কি হবে, নাক। এই সোজাসুজি আমার নাকের অংশ। এখান থেকে কি আমার ঠোঁটের অংশ। এখান থেকে আমার ঠোঁটের অংশ হচ্ছে। এখান থেকে হালকা একটু বাঁকায়ে এই যেমন দাড়ির অংশ। এর উপর একটা রেখা দিয়ে দেবো, এটা আমার ভ্রুর অংশ। আর এই রেখাটা, এটা আমার কপালের অংশ। বাদ বাকি আমার চুলের অংশ। এখান থেকে এটা আমার গলা, এটা আমার কিসের অংশ, গলার অংশ। আর এখান থেকে এই পর্যন্ত চুল আসবে, এটা ঘাড়ের অংশ। কত সহজ, বুঝতে পেরেছেন? আপনারা কি বুঝতে দেখাই পেরেছেন? দিলি তো বুঝি, পরে তো সমস্যা। আর কান ডাকতে বেশি ঝামেলা হচ্ছে। কান তো আমি আপনাকে আলাদা করে শিখাবো, আপনি আগে ফরম্যাটটা দেওয়া শেখেন। এখন জিজ্ঞাসা ছিল যে, স্যার এভাবে ফরম্যাট দিতে গেলেও ওই কান দিতে গেলে বারবার করে বুঝতে হবে, মানে আপনি একটারে যতটুকু দেন আপনারা তো বোঝা যায় ভালো হয়, কিন্তু এরকম করে দিয়ে আবার রাখেন। ডাকতেছে। এই দেখেন, এই যে প্রশ্নবোধক চিহ্ন, এই বুঝতে পারছেন, এই হ্যাঁ স্যার, প্রশ্ন এখান থেকে নিচে টেনে ঘোরাই দেবেন, হয়ে গেল কান। শুধু শুধু এতটুকুই, হ্যাঁ, মানে শুধু শেপ দেওয়ার জন্য এতটুকু করলে হবে? হ্যাঁ, এতটুকু করলে হয়। স্যার, এটা কি এক সাইডে না ওই যখন আমরা সামনে ভেস্ট আঁকবো তখন? এই দেখেন, সাইডে গেলে এটা এরকম চওড়া হয়, চওড়া, ঠিক হ্যাঁ। আছে, এটা চওড়া হয়। আর ধারে গেলে এরকম কাছাকাছি হয়, এরকম কাছাকাছি হয়। বুঝতে ও পেরেছেন? আচ্ছা। এই জি ছাড়া কোনো স্যার। কিছু না। তখন এটা স্যার এই যে এই এক পার্সপেক্টিভে সাইড কমে যায়। দেখানো, ওইটা হ্যাঁ, এই মাত্র এক সাইড দিয়ে যদি কাটটা কি এক সাইড দিয়ে? তখন ওটা ফিগারে যতটুকু দেখা যাবে ততটুকু দেখাতে হবে।
যেমন ধরো একটা কান দেখতে পাচ্ছে একটা দেখতে পাচ্ছে না। আমরা যদি এখন একটা মেয়ে ফিগারের মাথা আঁকি, একটা মেয়ে ফিগারের মাথা আঁকছি, এই যে সবার ভাগ কিন্তু একই রকম বলেই দিলাম, কিন্তু বারবার দরকার হয় মাপ দিয়ে নেবেন পেন্সিল দিয়ে। ঠিক আছে, পেন্সিল দিয়ে দরকার হয় মাপ দিয়ে নেবেন। এখন শুধু শেপ দেওয়া শেখেন, এরও নির্দিষ্ট ভাগ আছে। এই যে চোখ দিচ্ছে না, এই দুইটা চোখ, এই দুইটা চোখের মাঝখানে যে গ্যাপটা হবে এই একটা চোখের সমান। তার মানে 1 2 3, এই তিনটা গ্যাপ একই রকম। এই দুইটা চোখ, মাঝখানে যে নাকের গ্যাপ, আর এই চোখ, এই চোখের গ্যাপ সব একই রকম। এখান থেকে নাক, নাকের পরে আমরা কি দেবো, নিচে ঠোঁট, ঠোঁটের নিচে দাড়ি। এরপরে মেয়েদের কি চুল মাঝখান দিয়ে আসে, আমি মনে করেন যে এর চুলে কি, চুলে কাটিং মাটিং দিয়ে এর কি করব, এর কান ঢেকে দিব। ওগো সুন্দরী ললনা, তোমায় ছাড়া বুঝি না। সেই হয়েছে মেয়েটার ছবি। মেশার গানের চাইছে। সাথে মিল আছে স্যার। হ্যাঁ, স্যার কালকে হোমওয়ার্ক কি স্যার? কালকের হোমওয়ার্ক হলো বৃত্ত দিয়ে স্যার, 3 পৃষ্ঠা ফিগারের মুখ, 3 পৃষ্ঠা বৃত্ত, 3 পৃষ্ঠা রেখা, 3 পৃষ্ঠা ওভাল। এই স্যার বৃত্তেরই এতগুলো না খেলা স্যার। কালকে, শুধু বৃত্ত, বৃত্ত দিয়ে আপনি ওই যে একবারে বৃত্ত না, কিন্তু আমি যেভাবে দেখা দিচ্ছি সবার কিন্তু দেখা দিচ্ছি, কিন্তু এই সিস্টেমে বৃত্ত, এই সিস্টেমে বৃত্ত দেবেন না কিন্তু। বৃত্ত দিয়ে স্যার যে কোনো 5টা বিষয়বস্তু অঙ্কন করতে হবে। স্যার কালকেই ক্লাস হবে? কালকে মানে নেক্সট দিন। ও স্যার, আপনি তো বৃত্ত দিতে বললেন, তার মানে বৃত্তটা এমন ভাবে দেবো খাতা যেন ট্রেন না পাই। হুম, 5টি বিষয়বস্তু। স্যার এটা রেকর্ড ক্লাস থাকবে না? 5টি বিষয়বস্তু মানে মানে স্যার, আম, পেঁপে আপনি ও ডালিম এইসব সহ অন্যান্য শোনেন, আপনি বৃত্তে দিয়ে 5টা বিষয়বস্তু হাতও আঁকতে পারেন, বৃত্ত দিয়ে মাথাও আঁকতে পারেন, একটা ফলও আঁকতে পারেন, পাখিও আঁকতে পারেন, যেটা মনে পড়ে সেটা আঁকেন। স্যারে উল্লেখ করে দিলি তাইতে সবাই একরকমের তাট করবে না। যে কোনো 5টা আপনি অঙ্কন করেন, আমি উন্মুক্ত করে দিলাম। কেউ যদি মনে করে যে, গ্রুপে দিতে হবে না। গ্রুপে অবশ্যই দিতে হবে। কেউ যদি মনে করে যে আজকে কিন্তু আমি বৃত্তের বেসিক দেখালাম, দেখাই কিন্তু ওখান থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিলাম। কেউ যদি মনে করে যে আমি এখানে একটা বৃত্ত দিলাম, এরপর আমি এখানে একটা বড় বৃত্ত দিলাম, এরপর এখানে একটা আমি ছোট বৃত্ত দিলাম, এরপরে আমি এখানে একটা পুরা চিহ্ন করে দিলাম, এই একটা পুরা চিহ্ন করে দিলাম, এই স্যার যে মরক হয়ে গেল। এখান থেকে এই দিলাম এই। ঠিক আছে, কেউ যদি মনে করে যে এরকম করে শেপ দিয়ে রেখে দেবে, পারবি, কোনো সমস্যা নেই, এই শেপ দিয়ে রেখে দিতে পারবে। এই যে বৃত্তর এরকম শেপ, এখানে অনেকগুলো বৃত্ত দিয়ে কিন্তু একটা শেপে চলে আসছে, এটা ও ডিটেলস করা লাগবে না, একটা যদি চাই করতে পারে, কিন্তু বৃত্ত দিয়ে মানে বিষয়বস্তু ফুটাই দিতে হবে। স্যার আজকের এই ক্লাসটা কি রেকর্ড ক্লাস থাকবে? অবশ্যই থাকবে, কেন থাকবে না। না হলে স্যার পারবো না তো বৃত্ত। পারবেন পারবেন, কেন পারবেন না? পারবেন পারবেন স্যার, যদিও বলেন। বলা ঠিক না। এই এই পাখি আঁকতে গিয়ে মানে হাসান স্যারের কথা এখন মনে পড়ছে স্যার।
আমরা তো ক্লাসে আপনার কাছে তো ড্রয়িং করিনি স্যার, সবসময় উনি তো ড্রয়িং করাতো। না, অবশ্যই প্রত্যেক মানুষের একটা স্মৃতি থাকে। না স্যার, ওই হাসান স্যার কিন্তু সবসময় বলতো যে যতটা না ছবি আঁকবেন তার থেকে বেশি বৃত্ত প্র্যাকটিস করেন, রেখা প্র্যাকটিস করেন, অবশ্যই। নাই তো বলে কোনো ছবি হবে না। আর উনি আর একটা কথা বলতো যে কোনো কোনো জিনিস এক টানে দেওয়া যাবে না, বারবার ওখানে ইয়ে করেন আর কি, হাতটা ফ্রি করেন, বারবার ওই জায়গায় দাগটা দেন, একবারে দাগ দিয়েন না। সেই কথাই অবশ্যই। অবশ্যই। ভাবছি যে আপনিও সেই একই কথা বলছেন যে বৃত্ত দাও বারবার। যার কথা তার তার কাছে রিপিট আসে, বুঝছেন? তাহলে আপনার কথা সত্যি। যার কথা তারই কাছে রিপিট আসে, এটা তো স্বাভাবিক বিষয়। কারণ তারা শুনছে কার কাছে? মাস্টারেরও তো মাস্টার থাকে, সেই কথা তার কাছে রিপিট না আসে। স্যার, ওই ক্লাস গুলা, হ্যাঁ স্যার ক্লাস মানে কি বলবো, ক্লাস গুলা করতাম তো তখন না, এতটা ইয়ে খুবই করতাম না, ভালো। কিন্তু এখন বুঝতে এটা তো পারছি আসলে। খুবই ভালো জিনিস। ছাত্র ভালোই পরামর্শ দিয়েছে। তাহলে কেউ যদি চাই বৃত্ত দিয়ে এটাও ফোটা তুলতে পারে। আমি কিন্তু বেসিক বৃত্ত দিয়ে কিন্তু এটা করছি। তাহলে এইটাই হোমওয়ার্ক থাকবে যে 5টি বিষয়বস্তু অঙ্কন করতে হবে। এই হোমওয়ার্ক কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু। আমি একটু পরেই আপনাদের গ্রুপে লিখে দেবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে ক্লাসে যুক্ত থাকার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কয়েকটি প্রশ্ন আছে। এই জি স্যার। প্রশ্নগুলো থেকে আমি 10টি প্রশ্ন পড়বো, সেই 10টি প্রশ্ন আগামী ক্লাসে পড়া থাকবে। অ্যাস্থেটিক্স শব্দের অর্থ কি? এটা সবারই মুখস্থ, নন্দন দত্ত। নন্দন তত্ত্ব। মুখস্থ হয়ে যাবে। আমি এই 10টা প্রশ্নই কিন্তু আমি পড়ার পরে আপনাদের ধরবো, তাহলে সেইভাবে একটু মাথায় রাখবেন। অ্যাস্থেটিক্স শব্দের অর্থ নন্দন তত্ত্ব। এই নন্দন তত্ত্ব না বলে যদি কেউ বলে সৌন্দর্য তত্ত্ব, তাও হবে। কারণ পরীক্ষার অপশনে কিন্তু নন্দন তত্ত্ব না থেকে সৌন্দর্য তত্ত্ব কিন্তু থাকতে পারে। এজন্য আপনাদেরকে বলে দিলাম। আধুনিক শিল্পকলার সময়কাল কত? 1860 থেকে 1970 দশক পর্যন্ত। আধুনিক শিল্পকলার সময়কাল 1860 থেকে 1970 দশক পর্যন্ত। এবার যদি বলে আধুনিক শিল্পকলা কাকে বলে, তাহলে আপনারা সহজে বলে দেবেন যে 1860 থেকে 1970 দশকের মধ্যবর্তী সময়ের মধ্যে যেসব শিল্পকলা, মধ্যবর্তী সময়ের হ্যাঁ শিল্পকে স্যার, আধুনিক শিল্প যেসব বলে। 1860 দশক থেকে শিল্পকলা বলে। 1970 দশক এর মধ্যবর্তী সময়ের শিল্পকে আধুনিক শিল্প বলে, বা শিল্পকলাকে আধুনিক শিল্পকলা বলে। তাহলে একসাথে আমার 3টা 4টা হয়ে যাচ্ছে। পপ আর্ট কি? সহজ কথায় পপ আর্ট একটি শিল্প আন্দোলন। পপ আর্ট একটি শিল্প আন্দোলন যা 1950 দশকের মাঝামাঝি থেকে শেষ দিকে যুক্তরাজ্যে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আবির্ভূত হয়েছিল। তাহলে এটা কিন্তু শেষ দিকে, 1950 দশকের শেষ দিকে যুক্তরাজ্যে। আপনার কিন্তু প্রশ্ন আসতে পারে, যুক্তরাজ্যে শেষের দিকে কোন শিল্প আন্দোলনটি হয়েছিল? 1950 দশকের শেষের দিকে কোন আন্দোলনটি যুক্তরাষ্ট্রে, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে গড়ে উঠেছিল? কোন শিল্প আন্দোলনটি তখন কিন্তু বলতে পপ আর্ট, পপ আর্ট শিল্প আন্দোলন। দ্য লাস্ট সাপার শিল্পকর্মটি কার? চোখ বন্ধ করে সবাই বলে। দ্য লাস্ট সাপার শিল্পকর্মটি লিওনার্দো দা ভিঞ্চি। এবার যদি বলা হয় দ্য লাস্ট সাপার শিল্পকর্মটি কোন মাধ্যমে করা, তাহলে এই লাস্ট সাপার শিল্পকর্মটি মুরাল চিত্র। ঠিক আছে, এটা মুরাল চিত্র। এটা ওয়াল পেন্টিংও বলা হয়। দেওয়ালে দেওয়াল চিত্র, মুরাল টাইপের। মুরাল চিত্রগুলো দেখছেন আপনারা? বঙ্গবন্ধুর মুরাল কিন্তু কয়েকশো কোটি টাকা দিয়ে কিন্তু সারা বাংলাদেশে তৈরি করা হয়েছিল। আপনারা যদি মুরাল গুলো দেখে থাকবেন অনেক অনেক জায়গায়, যদি কোনো
রেস্টুরেন্ট বা চাকরি পরীক্ষা দিতে যান গভর্নমেন্ট অফিসগুলোতে, দেখবেন সেখানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের ছবি এরকম টাইলস ভাঙা দিয়ে, সেটা পেন্টিং না, কিন্তু টাইলস ভাঙা দিয়ে এরকম এরকম ছোট ছোট টাইলস ভাঙা দিয়ে 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 চোখ নাক কান মুখ এগুলো সব ফুটাই তোলা হয়েছে। এটা হলো মোরাল। শিল্প সমালোচনা শব্দটি প্রথম কে ব্যবহার করেন? জোনাথন রিচার্ডসন। শিল্প সমালোচনা খুব একটা গুরুত্বপূর্ণ টপিকস, এই টপিকস এর উপর থেকে একটা প্রশ্ন আসবে। শিল্প সমালোচনা শব্দটি প্রথম কে ব্যবহার করেন? জোনাথন রিচার্ডসন। পাবলো পিকাসো কোন সময়ের শিল্পী ছিলেন? কেউ যদি বলে বিংশ শতাব্দীর হবে। আবার আমরা এখানে আর একটা সাথে পড়ে নিচ্ছি যে স্প্যানিশ, পাবলো পিকাসো কোন দেশের শিল্পী? স্প্যানিশ শিল্পী, এবং সে চিত্রশিল্পী হিসেবে বেশি পরিচিত। ব্রিজেট রাইলি কত সালে রং ভিত্তিক অব আর্ট উৎপাদন শুরু করে? এই অব আর্টও কিন্তু পপ আর্টের মধ্যে একটা শিল্পাঞ্চল, আর এই শিল্পাঞ্চলের অন্যতম একজন শিল্পী হলো ব্রিজেট রাইলি। সে 1965 সালে রং ভিত্তিক অব আর্ট, পপ বা অপ যেটাই বলবেন হবে, অপটিক্যাল আর্ট যেটা বলে, অপ আর্ট উৎপাদন শুরু করেন। এখন রং ভিত্তিক অপ আর্টটা আসলে কি? এর আগে যেগুলো অঙ্কন করা হয়েছিল সেগুলো কালি কলম পেন্সিল এইগুলা, কিন্তু ওর পরে ওই সময়ে এই যে ব্রিজেট রাইলি যে উদ্ভাবনীটা নিয়ে আসে সেটা হলো সরাসরি রং দিয়ে, সরাসরি রং দিয়ে তারা এই বিমূর্ত ধরনের শিল্পকর্ম তৈরি শুরু করে। আগে এরকম অঙ্কন করে নিত, তারপরে গিয়ে রং দিত। আধুনিক শিল্প বলতে কি বুঝি? এর আগেই কিন্তু বলেছি আধুনিক শিল্প কাকে বলে। এই আধুনিক শিল্প কাকে বলে, আধুনিক শিল্প কি, আধুনিক শিল্প বলতে কি বোঝায়? একই প্রশ্ন, একই উত্তর হবে। রেনেসা কি? রেনেসা হলো একটি ফার্সি শব্দ যার অর্থ নবজাগরণ। এখানে রেনেসা কি আমি শুধু একটা বলতে পারতাম, রেনেসা একটি ফার্সি শব্দ। রেনেসা রেনেসা কোন ধরনের শব্দ? ফার্সি শব্দ। আবার বলতে পারতাম রেনেসা অর্থ, রেনেসা কি? নবজাগরণ। এই নবজাগরণটা আসলে কি, এইটাকে একটু গল্প আকারে বোঝায়। নবজাগরণ বলতে পারেন, পুনর্জাগরণ বলতে পারেন, নতুন মাত্রায় আবার সৃষ্টি, এটাও বলতে পারেন। একটা সময় শিল্পকর্ম যখন বিলুপ্তির পথে যেতে থাকে, তখন মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, লিওনার্দো দা ভিঞ্চি এরা কি করে? ওই শিল্পকর্মকে ধরে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য নতুন করে ফুল দমে আবার শিল্পকর্ম তৈরি করা শুরু করে। আর এরা এক একজন এক একটা বিষয়ে ভীষণ পারদর্শী। লিওনার্দো দা ভিঞ্চির কথা তো আসলে বলে শেষ করা যাবে না, সে তো সেই রকম লেভেলের একজন বস। এরা ছবি অঙ্কন করে মানুষের কাছে আবার এগুলো কদর ফিরিয়ে আনে, এবং দেশে দেশে এই ছবিগুলো প্রচার করতে থাকে। বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন বিষয়ে এই ছবিগুলো তারা প্রচার করতে থাকে। আস্তে আস্তে শিল্পকলার কদর বাড়ে এবং শিল্পকলার নতুন মাত্রা যোগায়, যেটিকে আমরা বলছি রেনেসা। শিল্প যখন বিলুপ্তির পথে হারিয়ে যেতে থাকলো, তখন এই রেনেসার উদ্ভব হয়েছিল। আর রেনেসা শব্দটা এসেছে এই শিল্পকলার নতুন যে যাত্রা নতুন রূপে আবার ফুটে উঠেছে, এই ফুটে ওঠাকে কে কেন্দ্র করেই এই নামটা নামকরণ করা হয়েছে যে রেনেসা। পুনর্জন্ম, পুনর্জাগরণ, বা আপনার নবজাগরণ। এবার এটা কখন ঘটেছিল, কোথায় ঘটেছিল, এটাও একটা প্রশ্ন। 14 থেকে 17শো শতাব্দীতে ইউরোপে ঘটেছিল এই আন্দোলনটা। এটি ছিল মধ্যযুগ থেকে আধুনিক যুগে রূপান্তরের একটি সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক আন্দোলন, যেখানে প্রাচীন গ্রিক ও রোমান শিল্পকলা, সাহিত্য, দর্শন এবং বিজ্ঞানের পুনরুজ্জীবন ঘটেছিল। পুনরুজ্জীবন ঘটেছিল মানে নতুন করে আবার যাত্রা শুরু করে। এর আগে যে পরিবেশ সৃষ্টি হয়েছিল তাতে সাহিত্য, শিল্প সবকিছু বিলুপ্ত হতে শুরু করে।
রেনেসাঁ নামকরণ শুধু চিত্রকলা শিল্পকলার ক্ষেত্রে না, ওই সময়ে রাজনীতি থেকে শুরু করে সাহিত্য সবকিছুতেই এই যে সমস্ত মানুষজনের সাথে সংশ্লিষ্ট ছিল তারা সবাইকে চেষ্টা করেছিল এটাকে ফুটিয়ে তোলার জন্য, এবং তারা কঠোর পরিশ্রম তো সফল হয়েছিল। এজন্য এই নামকরণটা আসছে। পিরি, মিটি ভিজম, পিরি অর্থ পূর্বে, আর মিটি ভিজম, পিরি অর্থ কি পূর্বে বা আদি, আর মিটি ভিজম মানে কি বাদ, আদিমবাদ। এক কথায় পিরি মিটি ভিজম এই শব্দটার অর্থ হলো আদিমবাদ। তাহলে আদিমবাদটা কেমন আসতেছে, প্রাচীন বা আদিমবাদটা কিভাবে আসতেছে? পিরি অর্থ পূর্বে, অর্থাৎ ইতিহাস লিপিবদ্ধের পূর্বে। ইতিহাস লিপিবদ্ধের পূর্বে যে বিষয়টা হয়েছিল বা ঘটেছিল, যেসব বিষয়গুলো আমরা জানতে পেরেছি সেটা হলো পিরিমিডিভিজম, অর্থাৎ আদিমবাদ। এই আদিমবাদটা এটা একটা কিন্তু শিল্প আন্দোলন, ঠিক আছে? আদিমবাদটা একটা শিল্প আন্দোলন। এই 10টা প্রশ্ন আমি বললাম। এখন আমি আপনাদের কয়েকটা প্রশ্ন করব, কে কি উত্তর দেয় দেখবো। প্রথমে কাকে ধরা যায়, কে স্ব ইচ্ছায়, একজন বলেন তো দেখি, কে বলতে পারবেন? স্যার আমি বলি। আচ্ছা, দীপঙ্কর বলেন। দাঁড়ান আগে স্টপ করে দিই। দীপঙ্কর বলেন, পপাট কত সালে যুক্তরাষ্ট্রে প্রকাশ পায়? 1950 সালে। 1950 সালে। কচি বলেন তো পপাট কি? কচি কচি বলেন। স্যার পপাট। আমার কথা কি শোনা যায়? স্যার আমার কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ স্যার শুনছি। আমি স্যার পপ আর্ট হচ্ছে স্যার একটা মানে শিল্প আন্দোলন, যেটা ওই যে 1950-এর দশকের মাঝামাঝিতে গুড, ভেরি গুড, আর বলতে হবে না। মাঝামাঝি। হ্যাঁ, ঠিক আছে, হয়েছে, আর বলতে হবে না। রূপা সরকার বলেন তো প্রিমিটিভিজম শব্দের অর্থ কি? স্যার আদিম তত্ত্ব না কি বলে ওইটা? আদিমবাদ। আদিমবাদ। প্রভাস বলেন শিল্প আন্দোলন, এই দ্বারা আপনি কি বুঝেছেন? শিল্প আন্দোলন দ্বারা কি বুঝেছেন? এই যে পপাট, অপাট, আদিমবাদ, এইটা দ্বারা আপনি কি বুঝেছেন? শিল্প আন্দোলনটা মূলত আসলে কি? প্রভাস বলেন। তার শিল্প সমালোচনা কোনটা স্যার? প্রশ্নটা শিল্প বুঝিনি স্যার। আন্দোলনটা আসলে কি? মানে প্রভাসের ব্যতিক্রম ধর্মী প্রশ্ন হয়ে গেছে। এটা হলো আপনার নবজাগরণ নবজাগরণ। আহ, হয়েছে আপনার প্রথমে অনুধাব জ্ঞান, তারপর অনুধাবন, স্যার প্রয়োগ, প্রশ্নটা জানেন স্যার? প্রয়োগ আকৃতির হয়ে গেছে প্রভাস। শিল্প স্যার আন্দোলনটা কিন্তু আসলে কি? স্যার স্যার নবজাগরণ এটা বললে আমি কি ভুল বললি হবে? স্যার। শিল্প আন্দোলনটা হলো শিল্পকলা রক্ষার আন্দোলন, ঠিক স্যার আছে? এটা আমি একটু বলি। আর বলতে হবে না। জুই চৌধুরী বলেন তো রেনেসাঁ শব্দের অর্থ কি? জুই চৌধুরী বলেন রেনেসাঁ শব্দের অর্থ কি? জুই চৌধুরী সাউন্ড অন করতে পারছে না। হালিমা বলেন রেনেসাঁ শব্দের অর্থ কি? নবজাগরণ। সীমা, নবজাগরণের আর একটা শব্দ বলেন, সমার্থক শব্দ। পুনর্জন্ম। পুনরুজ্জীবন। গুড। তাহলে মোটামুটি সবাই পার্সেন্ট হবে, আশা করি ভালো কিছু হবে। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। স্যার একটা প্রশ্ন করবো? রেকর্ড ক্লাসটা শেষ করে তারপর প্রশ্ন করবেন।